আসসালামু আলাইকুম। কিছু ইউটিউবার আছে, তাদের অবস্থা থেকে যেটা মনে হচ্ছে আহ, পদে আগুন শুধু লাগে নাই, এই আগুনে কয়লা হয়ে ওই যে কয়লা যেন ফাইটে যায় না, ওদের পাশা এরকম লাল হয়ে ফেটে আছে, এই অবস্থা। হ্যাঁ, এটা কাপড় যদি উদাম করেন না, উদাম করলে দেখবেন ওই অবস্থা হয়ে আছে। কারণ কি, হিটটা ঠিক জায়গা মতো হয়েছে। আসিফ নজরুলের মাধ্যমে তদবির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে, ঢাকায় বাড়ি গাড়ি টাড়ি কিনতেছেন, তাদের তো গায়ে লাগবেই, তাই না? এক এক আসামির তদবির করে 1 কোটি, 1.5 কোটি, 5 কোটি টাকা পর্যন্ত পাওয়া যায়, তো করতে সমস্যা কোথায়? শুরুটা করি বিশিষ্ট বুদ্ধিজীবী ইস্কন আলম। তো ইস্কন আলম ওরফে শাহেদ আলম, এই ব্যক্তি আমাকে নিয়ে একটা কথা বলেছেন যে আমি হচ্ছে এখানে উবার চালাই, আর শাহেদ আলম এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করেছে, তার কোনোদিন কোনো কিছু করতে হয়নি। হইতে পারে শাহেদের মনে হয় বাপের মনে হয় বিশাল জমিদারি, ঢাকা থেকে 3-4 কোটি টাকা নিয়ে এসছে, চ্যানেল 24-এ চাকরি করার অবস্থায় তো কামিয়েছে, টাকা পয়সা নিয়ে এসে তারপরে বসে বসে খাইতো। তো মনে করতাম এরকম কিছু আর কি। এর আগেও সে এক ভিডিওতে বলেছিল যে আমাকে সে নিউ ইয়র্কের কোনো এক রাস্তার ধারে দেখেছেন। কথা তো বলেন চিবায় চিবায়, বিশাল এক, দেখলে মনে হয় যেন শেরে বাংলায় কে ফজলুল হকের চাইতে বেশি জ্ঞানী লোক। তো উনি এর আগেও আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছেন। সবশেষ আমি হচ্ছে উবার চালাই। শাহেদ আলম, আমি শুধু উবার চালাই না, আমি এখানে কফির দোকানে কাজ করেছি, আমি এখানে গ্রোসারির দোকানে, বাংলাদেশের মুদির দোকান আছে না, মুদির দোকানে কাজ করেছি, আমি এখানে একদম লিটারেলি বাংলাদেশে পিজা ডেলিভারি দেন না, বাংলাদেশে আপনারা যে পিজা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে, ওইভাবে বাসায় নিয়ে নিয়ে তারপরে দিয়ে এসছি। আমি একদমই লজ্জাবোধ করি নাই। আপনি আমার উবার ড্রাইভার বললেন আর কি বললেন, একদম লজ্জা করি নাই, লজ্জা, কিন্তু লজ্জা পাইতাম যদি আপনি যেটা করেছেন সেটা করতাম। এখন আপনি কি করেছেন সেটা একটু জানানো দরকার না? তো আপনারটাই করি। শুনি আমরা ছোট করে একজনের একটা অডিও রেকর্ড শুনি। অডিও রেকর্ডটা হচ্ছে আমাদের এখানকার বাংলাদেশি এক ভাই আছে, খলিল ভাই। খলিল ভাই, সালাম আলাইকুম। আপনার খলিল বিরিয়ানির আজকে টাকা ছাড়া বিজ্ঞাপন করে দিচ্ছি একটু। তো খলিল ভাইয়ের এই 4-5টা ব্রাঞ্চ আছে আপনার খলিল বিরিয়ানি নামে। আপনারা যারা আমেরিকায় যারা আসেন, নিউ ইয়র্কে, তারা জানেন, আমি জানি না নিউ ইয়র্কের বাইরে ওনার ব্রাঞ্চ আছে কিনা। তো নিউ ইয়র্কে যারা আসেন তারা অনেকেই হয়তো শুনেছেন যে খলিল বিরিয়ানি কোনটা। এই খলিল বিরিয়ানি প্রতি মাসে মাসে শাহেদকে 1,000 টাকা করে সাহায্য দিত। শাহেদ আলম এখানে হোয়াইট হাউসের বিশাল বড় চাকরি করতে, টাকা পয়সা কোনো সমস্যা নাই। সে বলে থাকে বিভিন্ন মানুষের কাছে, ইদানিং আবার বলে যে তার বউ বিশাল বড় এক চাকরি করে। শাহেদ আলম, তোমার বউ কি চাকরি করে? ওই টাকা দিয়া 4টা পোর্শ, এই পোর্শ একটা, তারপর পোর্শের পরে হচ্ছে আপনার মার্সিডিজ একটা, একটা টেসলা, আর একটা কি গাড়ি আছে, টোটাল 4টা গাড়ি তার। সে আমাদের সাথে, এই মুশফিক ভাই যেদিন দেশে যায় সেদিন ওয়াশিংটনেও তার সাথে গিয়েছিলাম। সেখানে গিয়ে বসে সে আমাদের সাথে এসে বলছিল তার প্রায় $2,200 শুধু ইন্স্যুরেন্সেই খরচ যায়। তো বিশাল বড় লোকে এক ভাবসাব। তো বড় লোকিটা টাকা পয়সাটা আসলো কোথেকে জানেন? ইসকন নিয়ে আমি প্রথম পর্ব করলাম। সেই ইসকনের কাছ থেকে মাল খায়া তারপরে সে এখানে বাড়ি টাড়ি করে এখন কয় তার বউ। তোর বউয়ের কোথায় কোন ইনকাম, তোর বউয়ের ট্যাক্স ফাইল দেখাইতে বল। আমি আমার তোর ট্যাক্স ফাইল দেখাবো, তুই ট্যাক্স ফাইল নিয়ে তুই বসতে চাস কোথায় বল, মনিরাজার বাইরে বল যে তোর নিয়ে বসতে চাই, তুই বসে আমার দেখাবি, দেখায় তারপর তুই ভিডিওতে বলবি হ্যাঁ ইলিয়াসে দেখাইছে আমার বউয়ের এত টাকা ইনকাম। ছোট লোকের বাচ্চা কোথাকার তুই বেটা, বিরিয়ানির দোকান থেকে 100 টাকা সাহায্য নিয়ে চলছিস তুই শাহেদ আলম। ভিক্ষা নেই নাই বেটা, কাজ করে খাই, সারা জীবন কাজ করে খাবো, কোনোদিন ভিক্ষা নিব না, কোনোদিন কোনো মানুষের 1 টাকা হক নষ্ট করবো না। দ্যাটস আই এম। অতএব মানুষের ব্যাপারে কথা বলতে গেলে না, নিজের নিচে ঠান্ডা করে তারপরে কথা বলবে। তুই আমার পরিবার নিয়ে কথা বলছিস, অনেক মানুষজন, আপনারা, এটা সুশীলদের বক্তব্য, আপনারা কিন্তু বলেন না যে ব্যক্তিগত জীবন টেনে এখানে কথা বলো। নো, যে ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো হইতে পারে না। ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে। ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত। তুই যে অভিযোগ করেছিস, এই অভিযোগ যার করা উচিত তারে করতে বলাইসা, তারপরে জবাব পাবি কি। সো তুই এখানে বসে যেসব কথাবার্তা, তোরা কিছু হইলেই এই তোদের মতো কিছু লোকজন নিজেদেরকে বিশাল আকারের মানে সুশীল দাবি করিস, কথাবার্তা বলার সময় জানোস না চ্যাটের ভালো, নিজের মনে করে যে বিশাল বড় সুশীল। তো তুই সুশীল মনে করা তোরা বলিস যে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। তুই যে বেডির সাথে থাকিস,
এই বেডিরেও তো রাস্তার মধ্যে এই যে আশুলিয়ার ইয়ার মধ্যে তারপর আকাম করে ধরা পড়ে তোরে থানায় নিয়ে বিয়ে পড়াইছে, পাবলিকে ধইরা তোরে বিয়ে পড়াইছে, প্রেম করতে আরেক বেটির সাথে এই বেটির এই করছিস, তুই এগুলি আমাদের শিখাইস? নিজের পাশার নিচে ঠিক আছে তোর, ঠিক করে তারপরে অন্য মানুষের সাথে কথা বলবি। সো দেলোয়ার হোসেন সাঈদীর যেই হত্যাকাণ্ড, যে বিচার, এই বিচার যদি নাকি আবার পুনঃতদন্ত হয়, এই বিচারের যদি আবারও নতুন করে কোনো প্রক্রিয়া শুরু হয়, আসিফ নজরুল সেটার আসামি হবে। অতএব তারা ব্যক্তি আক্রমণ করতে গিয়ে মানুষ সুর দিয়ে নাকি দেলোয়ার হোসেন সাঈদী আতর ব্যস্ত মনে করেন, ব্যস্ত, এটা কি ব্যক্তি আক্রমণ না? নিজামী হরিণ নিয়ে এক মহিলাকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে দিয়ে এসছে, এটা ব্যক্তি আক্রমণ না? তাও মিথ্যা কথা, আমরা তো মিথ্যা বলি নাই। এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে, আসিফ নজরুলের এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগের, বহু আগের, এই রেকর্ড প্রায় 10 বছর আগের। সে তার বউয়ের সাথে, তখন তার বউ আরেকজনের ঘরের বউ, তার সাথে আপনার এই সংসার করছে, সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারে বুঝাচ্ছে, হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না, তোমার জ্বর হয়েছে, এখন আমি আসবো কি না, এসব নিয়ে কথাবার্তা বলে। সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে, এটা হচ্ছে প্রশ্ন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে কেন করলাম, এগুলো জানা দরকার। দেখেন 5 তারিখে যে ঘটনা, 5 তারিখে এই দেশটা স্বাধীন হয়েছিল কেন, এটা একটা বিশাল বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে হবে। কি কি কারণ ছিল? আওয়ামী লীগ, ইন্ডিয়া, এই যে সেনাবাহিনীর উপরে যা হয়েছে, আমরা এতদিন ধরে যা বলছি, যে সব কথাগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, গুমের শিকার হয়েছিল, আলেমদেরকে যা করা হয়েছে, আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে কারা, এই জিনিসগুলো একদম মোটা দাগে এই কটা জিনিসের বিচার হইতে হবে। আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেষ্টা হইতে চাই বোধহয় এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছি। আসিফ নজরুল আজ থেকে 1 মাস আগে আমাকে ফোন করেছে। আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল, দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায়া, তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং এদের খুব কঠোর ভাষায় আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড, এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে, আমি ছাড়ি নাই এটা। তো সেইটা জানতে পেরেছি। কিভাবে জেনেছে? আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে। তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার, তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে, আপনি কিন্তু এটা করেন না, আপনি কিন্তু ভাই আমাদের করেন, সাবধানে চলেন, আপনার ট্যাপে ট্যাপে ফেলতে পারে, সো একটু সাবধানে চলাফেরা করেন। তারা সাবধান করে দিয়েছে, নাম বলে দেই কনক সারোয়ার। আমি কনক ভাইকে পাঠাই, কনক পাঠাই, ভাই দেখেন এই দেখেন তার ব্যাপারে কি সব অভিযোগ। তখন কনক ভাই আমাকে বললো যে দরকার নেই এগুলি নিয়ে এখন, নিজেদের ভেতরে এগুলি কি, যে অনেক আগে প্রেম করতো, পরকিয়া করতে, এগুলি এখন বলে লাভ কি। তো কনক ভাই তাকে সাবধান করে। দেখেন মানে আমি বিষয়গুলো বলছি কেন, বুঝানো